আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায়ের অনুশীলনীর একক কাজে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এবার আমাদের এই অষ্টম অধ্যায়ের যতগুলো একক কাজ রয়েছে সেই একক কাজগুলো আমরা সমাধান করব, বোঝার চেষ্টা করব এবং এই কাজগুলোতে মূলত কি কি মেসেজ আমাদেরকে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। তো ফার্স্টে দেখো, অনুশীলনীর একক কাজে পরীক্ষা নং 1 মানে আমাদের দুইটা পরীক্ষা রয়েছে এখানে। অষ্টম অধ্যায়ের একক কাজের মধ্যে দুইটা পরীক্ষা, পরীক্ষা নং 1 এবং পরীক্ষা নং 2। তো আসো এই পরীক্ষার মূল বিষয়বস্তুটা আসলে কি? এই পরীক্ষার মূল বিষয়বস্তু হচ্ছে গ্যালভানিক কোষ তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করা। অর্থাৎ আমরা অষ্টম অধ্যায়ে বিভিন্ন কোষ সম্পর্কে জেনেছি। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা হচ্ছে গ্যালভানিক কোষ। সো গ্যালভানিক কোষের মাধ্যমে কিভাবে আসলে বিদ্যুৎ উৎপাদন করা যায় রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে। তো মূলত এই বিষয়গুলো এখানে মূল ফোকাসে থাকবে, আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখো এখানে আসলে অনেক কিছু লিখেছে। তো আসলে আমি এখন তোমাদেরকে মূল ব্যাখ্যাটা আসলে একটু বুঝিয়ে দিচ্ছি আসলে কি কি জিনিস হয় এখানে। সো ফলো করো, এটা হচ্ছে একটা গ্যালভানিক কোষের সেটআপ। এই সেটআপে আমরা দুইটা দ্রবণ ফার্স্টে আমরা দেখি, এটা অ্যানোড এবং এটা ক্যাথোড। তো এখানে ফার্স্টে আমরা একটা বিকার নিচ্ছি, দেখো বিকার, এখানেও নিচ্ছে আর একটা বিকার। এই বিকারের মধ্যে আমি একটা দণ্ড বসাচ্ছি, একটা দণ্ড, এবং এই বিকারের মধ্যেও কিন্তু আমি একটা দণ্ড বসাচ্ছি। দুই বিকারে দুইটা দণ্ড বসালাম। এখন এই দণ্ডের মধ্যে কি আছে দেখো, জিঙ্ক পাত, অর্থাৎ এই দণ্ডের মধ্যে আছে জিঙ্ক ধাতু। এই যে এই দণ্ডের মধ্যে এই যে আমরা দণ্ড দেখতে পাচ্ছি, এই পুরো দণ্ডটা তোমার জিঙ্ক ধাতুর সমন্বয়ে তৈরি, অসংখ্য জিঙ্ক ধাতু এই দণ্ডের মধ্যে রয়েছে। আবার এই দণ্ডের মধ্যে রয়েছে কে, এই দণ্ডের মধ্যে রয়েছে কপার ধাতু। তার মানে আমরা দুইটা ধাতু নিলাম, একটা হচ্ছে জিঙ্ক, একটা হচ্ছে কপার। এখানে একটা রুলস রয়েছে যে তুমি আসলে কি যে কোনো ধাতু মন চাইলেই নিতে পারবা কিনা, অ্যান্সারটা হচ্ছে না। তুমি যে দুইটা ধাতু তুমি ফার্স্টে দুইটা ধাতু সিলেকশন করলা, এরপরে তোমাকে যেতে হবে সক্রিয়তা সিরিজ। আমরা যে জানি যে লিকে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে গিয়ে শোনা পাবে, এই যে আমাদের কবিতা যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যারা যারা আছে এদের মধ্যে যে বেশি সক্রিয় তাকে কিন্তু আমরা অ্যানোডে বসাবো বা অ্যানোড পাথ হিসেবে তার দণ্ড ব্যবহার করব। আর যে কম সক্রিয় ওই ধাতুকে আমরা ক্যাথোডের পাথ হিসেবে ব্যবহার করব। সো জিঙ্ক এবং কপারের মধ্যে কিন্তু আমার জিঙ্ক বেশি সক্রিয়, কপারটা আমার কম সক্রিয়। আচ্ছা, এবারে নেক্সটে কি কাজ দেখো, নেক্সট আরেকটা রুলস হচ্ছে যে যার ধাতব দণ্ড তুমি নিবা তার আয়ন যেন ওই ধাতুর যে আমাদের যে বিকার, ওই বিকারের মধ্যে যেন সে দ্রবীত অবস্থায় থাকে। সো যেহেতু আমি জিঙ্ক ধাতুর দণ্ড ব্যবহার করতেছি, তাহলে আমার জিঙ্ক 2+ আয়ন দরকার হবে। এখন জিঙ্ক 2+ আয়ন তো সহজে পাওয়া যায় না, মানে এমন কোনো সোর্স নাই যেখান থেকে তুমি জিঙ্ক 2+ পেতে পারো। বেটার আমরা জিঙ্ক সালফেট একটা যৌগ নিব জিঙ্কের, এই যৌগকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো জিঙ্ক 2+ আর SO4 2-। তাহলে সহজ হিসাব হলো এটাই যে আমরা জিঙ্কের তৈরি একটা যৌগ নিব, সেই যৌগকে ভাগ করলে আমরা তার ক্যাটায়ন এবং তার অ্যানায়ন আমরা পেয়ে যাব। সো এই যেই তা সেরকমভাবে দেখো এখান থেকে আমরা পাচ্ছি জিঙ্ক 2+ আর এখান থেকে পাচ্ছি আমরা সালফেট 2-। আচ্ছা, গেল এই পাশের সেটআপ। এই পাশেও ঠিক সেম কাহিনী, আমরা যার দণ্ড নিব তার আয়ন আমার প্রয়োজন হবে দ্রবণের মধ্যে। সো কপার সালফেট তুমি দ্রবণ নিতে পারো, এই কপার সালফেট দ্রবণকে ভাগ করলে কি পাবা, কপার 2+ পাওয়া যাবে এবং আরও পাওয়া যাবে কি, আরও পাওয়া যাবে সালফেট 2-। তার মানে আমার যে কপার 2+ প্রয়োজন ছিল সেই কপার 2+কে আমরা এখানে পেয়ে যাচ্ছি, আর আমার যে জিঙ্ক 2+ এর প্রয়োজন ছিল সেই জিঙ্ক 2+কে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল সেটআপ। আরও কিছু সেটআপ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবারে এইটা একটা তার, এই যে দেখো এটা একটা তার, এবং এই তারের মাধ্যমে আমরা অ্যানোডের সাথে অ্যানোড দণ্ডের সাথে আমরা ক্যাথোড দণ্ডের একটা কানেকশন তৈরি করলাম। মানে তুমি বলতে পারো তার দিয়ে দুইটাকে জোড়া দেওয়া। এবং এখানে আমরা আরেকটা সেটআপ তৈরি করতেছি, যেই সেটআপে আমরা একটা বাল্ব রেখেছি এবং আরও যত সরঞ্জামাদি আছে সেই সরঞ্জামাদি এখানটার সাথে এটা কানেক্ট করে দেওয়া হয়েছে। তাহলে ওভারঅল এটাই বলা যায় যে অ্যানোড এবং ক্যাথোড একটি তার দ্বারা যুক্ত এবং সেই তারের মাঝখানে একটা বাল্ব সেট করা হয়েছে। আর রয়েছে এখানে একটা লবণ সেতু। লবণ সেতু কি দেখো, জাস্ট একটা ব্রিজ, দুইটা বিকারের মধ্যে আমি একটা ব্রিজ স্থাপন করলাম। তাহলে এই ব্রিজটাকে বলা হয় লবণ সেতু। লবণ সেতুর অনেকগুলো কাজ রয়েছে। এই লবণ সেতুর মধ্যে ধরো লবণ থাকতে পারে কি, পটাশিয়াম ক্লোরাইড থাকতে পারে বা আরও অন্যান্য লবণ থাকতে পারে। তো এরা আসলে আমাদের দ্রবণের ভারসাম্য রক্ষা করে, সংযোগ স্থাপন করে, তড়িৎ পরিবাহিতা বজায় রাখে, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই বাল্বটা যে জ্বলবে, বাল্বটা জ্বলা মানে তো বিদ্যুৎ উৎপাদন হওয়া। তাহলে এখানে বিদ্যুৎ আসলে কিভাবে উৎপাদন হবে এইটাই এখন আমার মূল বিষয়। তো দেখো অ্যানোডে আমরা জানি জারণ বিক্রিয়া হয়। তো এই যে আমি বললাম যে জিঙ্ক পরমাণু আছে, এই জিঙ্ক পরমাণুটা কি করবে,
ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে, জিঙ্ক 2+ পরিণত হবে, ইলেকট্রন ত্যাগ করে তারা জিঙ্ক 2+ পরিণত হবে। তাহলে প্রত্যেকটা জিঙ্ক পরমাণুই কিন্তু ইলেকট্রন 2টা করে ত্যাগ করতে পারবে এবং ইলেকট্রন ত্যাগ করে তারা জিঙ্ক 2+ হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবে। বাট শর্ত হচ্ছে এইটাই যে যদি আয়ন হয়ে যায়, মানে যদি আয়ন আসে তাহলে আয়নটা থাকবে এই দ্রবণের মধ্যে, আর যদি পরমাণু হয় তাহলে পরমাণুটা থাকবে এই দণ্ডের মধ্যে। এইটাই শর্ত, যে আয়ন হলে তারা দ্রবণের মধ্যে থাকবে আর পরমাণু হলে তারা দণ্ডের মধ্যে থাকবে। তাহলে দেখো এখন কি হবে, তাহলে এই যে জিঙ্ক পরমাণু সে তো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হলো, জিঙ্ক 2+ হয়ে যাওয়ার পর সে তো আর পরমাণু নয়, সে তো আয়ন হয়ে গেছে, তার মানে সে এখন এই দণ্ড থেকে দ্রবণে চলে আসবে। সিমিলার কাজটা বাকি যারা আছে তারা সবাই সেম কাজ করবে, যে ইলেকট্রন ত্যাগ করে তারা দণ্ড থেকে দ্রবণের মধ্যে চলে আসবে। তো এরা দণ্ড থেকে দ্রবণে চলে আসলো। এবার এই যে ইলেকট্রন ত্যাগ হলো 2টা করে, সবাই যে 2টা করে ইলেকট্রন ত্যাগ করতেছে, এদের ত্যাগকৃত ইলেকট্রন আস্তে আস্তে তার বেয়ে এই যে আমরা যে সংযোগ দিয়েছি অ্যানোড থেকে আস্তে আস্তে কোথায় আসবে, ক্যাথোডের দিকে চলে আসবে। অর্থাৎ একটু পরে তুমি এরকম ক্যাথোডের গায়ে এরকম ইলেকট্রন দেখবা লেগে আছে, এই ইলেকট্রনগুলো সবাই কোন জায়গা থেকে আসছে, অ্যানোড থেকে আসছে। কোথায় আসছে, ক্যাথোডে। মানে সংযোগকৃত তার দিয়ে অ্যানোড থেকে আস্তে আস্তে তারা ক্যাথোডের গায়ে এসে লেগে যাবে। তো ক্যাথোডের মধ্যে রয়েছে যেহেতু পজিটিভ কপার আয়ন, তাহলে পজিটিভ কপার আয়ন কি করতে পারে, পজিটিভ কপার আয়ন তার তো যেহেতু ইলেকট্রন ঘাটতি, সে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে পরিণত হতে পারে, ইলেকট্রন গ্রহণ করে সে কপার ধাতু হিসেবে পরিণত হতে পারে। অর্থাৎ এই যে কপার আয়ন দেখতে পাচ্ছ এ তো পজিটিভ, তাহলে এ কাকে আকর্ষণ করবে, নেগেটিভ কাউকে আকর্ষণ করবে। সো এই কপার আয়ন যখন দেখবে যে ইলেকট্রন এই দণ্ডের গায়ে লেগে আছে, সে আর লোভ সামলাতে পারবে না, সে কি করবে, সে ইলেকট্রনগুলো গ্রহণ করবে এবং কপার ধাতু হিসেবে পরিণত হবে, ইলেকট্রনগুলো গ্রহণ করবে এবং সে কপার ধাতু হিসেবে পরিণত হবে। তো দেখো আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে দ্রবণে থাকতে পারবে যারা আয়ন তারা দ্রবণে থাকবে, আর দণ্ডে থাকতে পারবে যারা ধাতু, পিওর ধাতু, তারা দণ্ডে থাকতে পারবে। সো এই যে আমার কপার এখানে প্রস্তুত হলো, এটা কি, এটা তো এখন আর আয়ন নাই, এটা তো এখন ধাতু হয়ে গেছে। তাহলে এই কপার আয়ন একটু পরে ধাতু হিসেবে পরিণত হয়ে যাবে যখন, তখন সে এই দণ্ডের মধ্যে চলে যাবে। তাহলে আমরা ব্যাপারটা এটা বুঝতে পারলাম যে আমার অ্যানোড দণ্ডের মধ্যে জিঙ্কগুলো আয়ন হয়ে দ্রবণের মধ্যে চলে আসবে, আর ক্যাথোড দ্রবণের থেকে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে পরিণত হবে এবং তারা এই দণ্ডের মধ্যে আস্তে আস্তে চলে যাবে। তো আমরা যেটা বলি না যে অ্যানোডের জারণ বিক্রিয়া এবং ক্যাথোডের বিজারণ বিক্রিয়া, দেখো তো জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে কিনা এখানে, ইয়েস ইলেকট্রন ত্যাগ হচ্ছে, তাহলে ইলেকট্রন ত্যাগ হওয়াটাকেই তো বলি আমরা জারণ বিক্রিয়া। কপার কি এখানে ইলেকট্রন গ্রহণ করছে কিনা, ইয়েস গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করার বিক্রিয়াকে বলি আমরা বিজারণ বিক্রিয়া। সো আমার অ্যানোডের জারণ বিক্রিয়া হচ্ছে, ক্যাথোডের বিজারণ বিক্রিয়া হচ্ছে। তো এখন যদি আমরা এই অ্যানোডের জারণ বিক্রিয়া এবং ক্যাথোডের বিজারণ বিক্রিয়াকে যদি আমরা একসাথে দেখাতে চাই এক জায়গায়, তো আচ্ছা নেক্সট কোশ্চেন হলো যে এই বাল্বটা কেন জ্বলবে। তো তোমরা জানো যে ইলেকট্রন প্রবাহ করলে বা ইলেকট্রন যখন প্রবাহিত হয় তখন সেখানে বিদ্যুৎ উৎপাদন হয়। মূলত আমরা যেই ডিরেকশন থেকে ইলেকট্রন প্রবাহিত করি তার বিপরীত ডিরেকশনে বিদ্যুৎ উৎপাদন হয়। তো এখানে দেখা যাচ্ছে স্পষ্টভাবে যে ইলেকট্রন আস্তে আস্তে তার বেয়ে অ্যানোড থেকে কোথায় যাচ্ছে, অ্যানোড থেকে আস্তে আস্তে ক্যাথোডে যাচ্ছে, অ্যানোড থেকে আস্তে আস্তে কোথায় যাচ্ছে, ক্যাথোডে যাচ্ছে। তাহলে বিদ্যুৎ অবশ্যই ক্যাথোড দণ্ড থেকে আস্তে আস্তে কোন দিকে আসবে, অ্যানোড দণ্ডের দিকে আসবে। এবং এই যে বাল্ব, এটা পরীক্ষা করার জন্য আমরা একটা বাল্ব রেখেছি, এই বাল্বটা কি হবে বলতো, এই বাল্বটা জ্বলে উঠবে। তো এভাবেই কিন্তু আমরা ইলেকট্রন প্রবাহিত করার মাধ্যমে আমরা অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে আমরা এখানে বাল্ব যখন সংযোগ দিব এই বাল্বটা জ্বলে উঠবে এবং এই বাল্ব জ্বলে ওঠা দেখে আমরা বুঝতে পারবো যে না এখানে কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো সমগ্র বিক্রিয়াটাকে আমরা জাস্ট যদি একবার দেখাতে চাই, দেখো তাহলে কি হবে। তো এটা কিভাবে দেখানো যায় যে অ্যানোডের জারণ বিক্রিয়া কি হবে বলতো, জিঙ্ক 2টে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হবে। তো এই যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হলো, এটাকে আমরা এভাবে দেখাতে পারি না, দেখো তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন, এটা আমার 1 নং সমীকরণ। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস এটাকে আমরা 1 নং সমীকরণ ধরতে পারি আমার অ্যানোডের জারণ বিক্রিয়া। অর্থাৎ এই 2 ইলেকট্রনকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, সেটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল।
নেক্সটে আসো, ক্যাথোডের বিজারণ বিক্রিয়াকে কীভাবে দেখানো যায়। ক্যাথোডের বিজারণ বিক্রিয়াকে কীভাবে দেখানো যায় দেখো, কপার 2+ যে আমার দ্রবণে ছিল সে 2টি ইলেকট্রন গ্রহণ করে কি হবে, কপার ধাতু হবে। এটা আমার 2 নং সমীকরণ। সো আমার অ্যানোডের জারণ বিক্রিয়া, ক্যাথোডের বিজারণ বিক্রিয়া আমি দেখিয়ে ফেললাম। এবার তুমি 1 আর 2 যোগ করে দাও, যদি 1 যোগ 2 তাহলে কি হবে, তাহলে হবে জিঙ্ক ইজ ইকুয়ালস টু জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন, কপার -2 ইলেকট্রন ইজ ইকুয়ালস টু কপার 2+। ব্যাস হয়ে গেল। ও এটা উল্টা হয়েছে, কপার 2+ প্লাস 2 ইলেকট্রন ইজ ইকুয়ালস টু কপার। তাহলে ফাইনালি যদি আমরা যোগ করি তাহলে এই 2 ইলেকট্রন দুই পাশ থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কি থাকতেছে দেখো, জিঙ্ক প্লাস কপার 2+ জিঙ্ক 2+, অর্থাৎ আমরা ফাইনালি কিন্তু এটাই পাচ্ছি, জিঙ্ক কপার 2+ জিঙ্ক 2+ প্লাস কপার, যেটাকে বলা হয় কি সমগ্র বিক্রিয়া, মানে সমগ্র কোষ বিক্রিয়া। অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াকে যদি আমরা যোগ করি তখন সেখানে এটাই বলা যায় যে এটা হবে সমগ্র কোষ বিক্রিয়া। ওকে, তো তাইলে ওভারঅল আমরা এই পুরো প্রসেস বা পুরো জার্নিটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আসলে কে ইলেকট্রন ত্যাগ করছে, কে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, কিসের মাধ্যমে যাচ্ছে। তো এই সমস্ত প্রশ্নের অ্যান্সার আমাদের কাছে এখন ক্লিয়ার। তো চলো আমরা তাহলে এখন এই বিক্রিয়াগুলোই মূলত এখানে দেখানো হয়েছে। দেখো যেই কথাগুলো তোমাদেরকে এতক্ষণ যাবত বলতেছিলাম, এইটা হচ্ছে তোমার অ্যানোডের জারণ বিক্রিয়া। এই যে এইটা অ্যানোডের জারণ বিক্রিয়া, জিঙ্ক ইজ ইকুয়ালস টু জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন। তাহলে দেখো আমরা যে এতক্ষণ যাবত যে অ্যানোডের জারণ বিক্রিয়া ঘটালাম, তো সেই বিক্রিয়াটা এখানে প্রেজেন্ট করছে জিঙ্ক ইজ ইকুয়ালস টু জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন। মূলত 2 ইলেকট্রন এই পাশে মাইনাস আকারে ছিল, এটা তীর চিহ্নের ডান পাশে গিয়ে সেটা প্লাস হয়ে গিয়েছে। তারপরে আমাদের ক্যাথোডের বিজারণ বিক্রিয়া কে ছিল, কপার 2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে পরিণত হচ্ছে। আর সমগ্র কোষ বিক্রিয়া, তো এটা তো তোমাদেরকে 2টা সমীকরণ যোগ করে আমি দেখিয়ে দিয়েছি। তো এই যে বিক্রিয়াগুলো এখানে দেখানো হলো, মূলত এই বিক্রিয়াগুলোই এখানে কি হয়েছে, সম্পন্ন হয়েছে। এবং এই বিক্রিয়াগুলো থেকে আমরা এটা স্পষ্ট যে ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে, জিঙ্ক ইলেকট্রন ছাড়তেছে, কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করতেছে। সো বিদ্যুৎ ক্যাথোড থেকে আসলে অ্যানোডের দিকে আসবে, এবং যেহেতু এখানে বিদ্যুৎ আসতেছে দ্যাটস ওয়াই কিন্তু এই বাল্বটা জ্বলে উঠবে। তো এই কথাগুলোই আমাদের এখানে যে ব্যাখ্যা লিখেছে দেখো, তো সেই ব্যাখ্যার মধ্যে আসলে কথাগুলো লেখা আছে। আশা করছি তোমরা এই ব্যাখ্যাটুকু পড়লে বুঝতে পারবে। ওকে, সো তাহলে আমাদের 1 নং পরীক্ষাটি শেষ। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস দেওয়া আছে দেখো, যে প্রয়োজনীয় যন্ত্রপাতি 2টা বিকার লাগবে, জিঙ্ক সালফেট দ্রবণ লাগবে, কপার সালফেট দ্রবণ লাগবে, জিঙ্কের দণ্ড, কপার দণ্ড, একটি এলইডি বাল্ব চেক করার জন্য যে আসলে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে কিনা, পানিতে ভেজানো একটু লম্বা কাগজ অথবা লবণ সেতু, এবং কপারের তার। আচ্ছা, দেন তারপরে বাকি কাজগুলো জাস্ট বলেছে। আমি জাস্ট তোমাদেরকে ফুল প্রসেসটা তোমাদেরকে এখানে ব্যাখ্যা করে দিলাম যে আসলে কাজগুলো এখানে কীভাবে হচ্ছে। জাস্ট কথাগুলো এখানে স্টেপ লেখা হয়েছে। আচ্ছা, সো এটা ডিসিশনটা কি বলতো, সেখানে কিছু কথা বলছে দেখো, 2টি দ্রবণের উচ্চতা সমান রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এইটা, সেটা সতর্ক থাকবো। লবণ সেতু এক টুকরো ভেজা কাগজ দিয়ে উভয় দ্রবণের মধ্যে সংযোগ ভালো মতো স্থাপন করতে হবে। লবণ সেতু মানে কি নতুন করে ব্রিজ বানাবো এখানে এমনটা না, কাগজ ভাঁজ করে আমরা 2টা দ্রবণের মধ্যে একটা সংযোগ স্থাপন করে দিব, সেটাই আমার লবণ সেতু হিসেবে কাজ করবে। আর এই পরীক্ষণের সিদ্ধান্ত হচ্ছে যে এইখান থেকে আমরা ফলাফল হিসেবে কি উৎপাদন করতে পারবো, বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। ফলাফল হিসেবে আমরা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। ওকে, তো তাইলে আমি আশা করছি তোমরা পরীক্ষা নং 1 খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। ব্যাখ্যা লেখার প্রসেসটা তোমরা এখান থেকে দেখে নিবা, আর মূল জিনিসগুলো তো আমি আমার এই ভিডিওর মধ্যে আলোচনা করেই দিলাম। তো আজ এই পর্যন্তই, নতুনটাতে আবার দেখা হবে। তো আমরা এবার পরীক্ষা নং 2 সমাধান করব। তো দেখো এখানে আসলে কি বলা হচ্ছে যে পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড, যার কেমিক্যাল ফর্মুলা NH4Cl, দ্রবীভূত করে তাপমাত্রা পরিবর্তন পর্যবেক্ষণ। অর্থাৎ পানিতে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করব। তো দ্রবীভূত করার আগে পানির তাপমাত্রা চেক করব, এবং দ্রবীভূত করার পরের পানির তাপমাত্রা চেক করব, এবং এখান থেকে আমরা ডিসিশন নিব যে অ্যামোনিয়াম ক্লোরাইড কি তাপ উৎপাদী পদার্থ নাকি তাপহারী পদার্থ। যদি সে তাপ উৎপাদী পদার্থ হয় তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করার পর পানির তাপমাত্রা আরও বেড়ে যাবে। আর যদি সে তাপহারী পদার্থ হয় তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করার পর পানির তাপমাত্রা আগে যা ছিল তার থেকেও কমে যাবে। সো এইগুলো আসলে আমাদের এখন কাজ। ওকে, তো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা ভাগ করতেছি অ্যামোনিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, তারপরে প্রয়োজনীয় যন্ত্রপাতি সমস্ত কিছু দেওয়া আছে। মূল ব্যাপারটা সো এখান থেকে একটু ক্লিয়ার করে দেই, তাহলে তোমরা জিনিসটাকে আরো ভালো বুঝতে পারবা। আচ্ছা, খেয়াল করো, তো এই হচ্ছে পানির মধ্যে আমরা এই থার্মোমিটার বসালাম, এবং থার্মোমিটার বসিয়ে আমরা আগে পানির মানে দ্রবীভূত করার আগের যে তাপমাত্রা সেই তাপমাত্রাকে চেক করে নিচ্ছি যে এখন এই পানির তাপমাত্রা কত।
এরপরে আমরা একটা চামিচ এর সাহায্যে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে এখানে জাস্ট অ্যাড করতেছি, এটার সাথে অ্যাড করে জাস্ট দ্রবীভূত করতেছি। তো যখন সমগ্র অ্যামোনিয়াম ক্লোরাইড পানির সাথে দ্রবীভূত হয়ে যাবে, এরপরে আমরা আবার থার্মোমিটার সেখানে প্রবেশ করিয়ে আমরা সেখানে কি করলাম, সেখানে তাপমাত্রাটা আরেকবার আমরা নির্ণয় করতেছি, আরেকবার আমরা সেখানে নির্ণয় করতেছি। তো তাহলে দেখো দুইটা থার্মোমিটার মানে দুইবার, একবার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করার আগে আর একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করার পরে কিন্তু আমরা থার্মোমিটার থেকে রিডিং বা পার্টস নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, তো তাহলে ধরো থার্মোমিটার রিডিং হয়ে গেল, রিডিংটা লিখে ফেললাম। এরপরে আসো ডিসিশন, খেয়াল করো এই যে লাস্ট ডিসিশনটা কি, এই যে এখানে বলে দিয়েছে যে পর্যবেক্ষণ ফলাফল, যেটা আমরা করব যে পর্যবেক্ষণকৃত ডাটা থেকে দেখা যায় যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে পানির তাপমাত্রা হ্রাস পাবে। অর্থাৎ তুমি যে দুইবার তাপমাত্রা রিডিং নিয়েছো, একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করার আগে আর একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করার পরে। সো আমি এই যে দুইবার রিডিং নিলাম, এই দুইবার রিডিং আমাদেরকে এইটাই বোঝাচ্ছে যে ধরো প্রথমবার যদি পানির তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে পরের বার পানির তাপমাত্রা 10 থেকে আরো কমবে, সেটা 9 হতে পারে, 8 হতে পারে, 7 হতে পারে, যেটাই হোক না কেন 10 আর হবে না। হ্যাঁ, তাপমাত্রা আগের থেকে কমে যাবে আর কি। তো তাপমাত্রা যেহেতু কমে যাচ্ছে, সেহেতু আমি বলবো কি বস্তুটা কি একটা তাপহারী পদার্থ, এবং যার কারণে পানির তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, পানির তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। অর্থাৎ এটি একটি তাপহারী প্রক্রিয়া, মানে পুরো প্রসেসটা আর কি, অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানির সাথে যে মিশানো, পানির সাথে যে বিক্রিয়া করা, এই বিক্রিয়াটিকে আমরা একটি তাপহারী বিক্রিয়া বলতে পারবো, এই বিক্রিয়াটিকে আমরা একটি তাপহারী বিক্রিয়া বলতে পারবো। সো এইটাই আমরা মূল ডিসিশন। সো এখানে ব্যাখ্যার মধ্যে আমরা সমস্ত কিছু লিখে দিয়েছি, বাট আমি যে দুইটা ডিসিশন তোমাদের বোঝা দরকার ছিল সেই দুইটাই কিন্তু এখান থেকে চিত্র দিয়ে বুঝিয়ে দিলাম। যে থার্মোমিটারে করে আমরা রিডিং নিলাম, রিডিং থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আসলে কত হয়, এই যে থার্মোমিটার নির্ণয় করছি। দেন তারপর আমাদের যে ফাইনাল যে ডিসিশন যে অ্যামোনিয়াম ক্লোরাইড একটি তাপহারী পদার্থ, আর পুরা বিক্রিয়ার প্রসেসটা একটা কি তাপহারী প্রক্রিয়া, পুরো প্রসেসটা একটি তাপহারী প্রক্রিয়া, আর পদার্থ হলো অ্যামোনিয়াম ক্লোরাইড যে কিনা তাপহারী পদার্থ। সো আশা করতেছি তোমাদের এই চ্যাপ্টারের একক কাজের মধ্যে 2 নং যে পরীক্ষা আছে, এই 2 নং পরীক্ষাটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এবার পরীক্ষা নং 3 সম্পন্ন করব অষ্টম অধ্যায়ের। দেখো এখানে টাইটেল কি বলছে আমাদেরকে, যে পানিতে চুন যোগ করে তাপমাত্রার পরিবর্তন পর্যবেক্ষণ। সো আমরা পরীক্ষা নং 2 এ অ্যাড করেছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, পরীক্ষা নং 3 এ আমরা অ্যাড করতেছি চুন। চুনের সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড। চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তো আসো এখানে ওরা বিক্রিয়া দেখাচ্ছে, দেখো। সো ক্যালসিয়াম অক্সাইড এবং পানি উৎপন্ন করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাপ হবে কি হবে না এটা আমরা পরে ডিসিশন নেব। যদিও এখানে আগেই লিখে দিয়েছি যে প্লাস তাপ, মানে তোমরা বিক্রিয়া দেখেই বুঝতে পেরেছো যে আসলে তাপ উৎপন্ন হবে এই বিক্রিয়ার মাধ্যমে। কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষাটা আমাকে এভাবে না, অ্যাকচুয়াল পরীক্ষাটা আমরা আসলে একটা থার্মোমিটারের সাহায্য নিব, আমরা বিক্রিয়ার সাহায্য নেব, আমরা চুন অ্যাড করব, তারপর আসলে এই অ্যাকচুয়াল পরীক্ষাটা এখান থেকে সম্পন্ন মানে করা হবে আর কি। ওকে, সো এখানে দেখো এই যে এই অ্যাকচুয়াল পরীক্ষা আসলে এইভাবে করা হয়। ফার্স্টে আমরা নর্মাল পানি নিব, যখন কিন্তু চুন অ্যাড করা হয় নাই, মানে যখন তুমি চুন অ্যাড করবে না তার আগে এই নর্মাল পানির তাপমাত্রা তুমি একবার মেজারমেন্ট করে সেটা লিখে রাখবো। ধরো আমরা ধরে নিলাম 10 ডিগ্রি সেলসিয়াস। দেন আমরা চুন অ্যাড করলাম পানির সাথে, তাহলে পানি এবং চুনের বিক্রিয়া হয়ে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে বলা হয় চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবং এই সম্পূর্ণ চুন যখন একদম প্রপারলি এই পানির সাথে মিশ্রিত হবে, এরপরে আমরা আবার থার্মোমিটার দিয়ে তখন চেক করব। তো দেখা যাবে যে তখনকার তাপমাত্রা হয়তো 15 হবে, না হয় 20 হবে, না হয় 30 হবে, অর্থাৎ গ্রেটার দ্যান 10। অর্থাৎ তুমি বলতে পারো যে তখনকার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হবে। এই 10 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমি জাস্ট ধরে নিচ্ছি যে না 10 ডিগ্রি আছে এমনটা না, 20 হতে পারে, 30 হতে পারে, এটা একটা অ্যাজিউম করে নিচ্ছি। তো এখান থেকে কি ডিসিশন পাওয়া যাচ্ছে বা এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে? এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে এইটাই যে বিকারের মধ্যে যখন আমরা পানি এবং চুন যখন আমরা অ্যাড করব বিকারের মধ্যে, তখন এখানে কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে, এবং যার কারণে আমার আগের তাপমাত্রা যত ছিল পরের তাপমাত্রা তার থেকে অবশ্যই বেশি হবে। তো যদি আগের তাপমাত্রা ধরে নেই 10 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে, তাহলে পরের তাপমাত্রা অবশ্যই 10 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে যাবে। তাহলে তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, এখান থেকে কি ডিসিশন নেওয়া যায়? এখান থেকে ডিসিশন নেওয়া যায় এইটাই যে, আচ্ছা ফলাফলটা দেখো, খেয়াল করো, তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে এখান থেকে ডিসিশন নেওয়া যায় এইটাই যে পানিতে চুন যোগ করলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এবং এটি একটি তাপ উৎপাদী প্রক্রিয়া। অর্থাৎ এতক্ষণ যাবত আমরা যে বিক্রিয়াটা দেখছিলাম
ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি ইজ ইকুয়ালস টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াটি একটি তাপ উৎপত্তি বিক্রিয়া। সো পানিতে যদি আমরা চুন অ্যাড করি তাহলে এর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।